প্রতিটা ম্যাচ, প্রতিটা মুহূর্ত, জয়ের উল্লাস আর হারের নীরবতা, মাঠের খেলা, টেবিলের খেলা, আবেগ, অ্যাকশন আর বিশ্লেষণ। খেলা যেমন, খবর তেমন গরমাগরম। ওয়েলকাম টু স্টার প্লে। আপনাদের সাথে আছি সারা মাহবুব। শুরুতেই শিরোনাম। জিম্বাবুয়ে সিরিজ শেষে দেশে ফিরল বাংলাদেশ দল। অস্ট্রেলিয়া সিরিজের আগে কন্ডিশন নিয়ে চিন্তায় টাইগাররা। পারেদেসের শাস্তি চান না গাভি। আর্জেন্টিনার ফাইনাল ম্যাচের আগেও ড্রেসিং রুমে বিশৃঙ্খলার অভিযোগ। সব গুঞ্জন উড়িয়ে স্কালোনি কৃতিত্ব দিলেন স্পেনকে। বিশ্বকাপের আড়ালে চলে বিশ্ব রাজনীতির দাবার চাল। ফিফার নিরপেক্ষতা আবারও প্রশ্নবিদ্ধ। ব্যর্থ সফর কাটিয়ে জিম্বাবুয়ে থেকে দেশে ফিরেছে বাংলাদেশ দল। টি-20 সিরিজ জিতলেও টেস্ট আর ওয়ানডে সিরিজ হেরে সমালোচনার মুখে পড়েছে টাইগাররা। বুধবার সকালে ঢাকায় পৌঁছেছে হৃদয় সোহানরা। ওয়ানডে আর টেস্টে প্রত্যাশিত ফলাফল না আসায় ক্ষোভে ফুঁসছে ভক্ত থেকে শুরু করে দেশের সাবেক ক্রিকেটাররাও। অস্ট্রেলিয়ার বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজের আগে এমন ব্যর্থতাকে অনেকেই দেখছেন অশনির সংকেত হিসেবে। আসন্ন সিরিজে ভালো করতে বাড়তি দায়িত্ব নিতে বলছেন সিনিয়র ক্রিকেটারদের। এদিকে বিমানবন্দরে নেমেই দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল জানিয়েছেন, ব্যর্থতা ভুলে সামনে এগোতে চায় টাইগাররা। সামনে যে আমাদের 2027 ওয়ার্ল্ড কাপে ওইভাবে আমরা হয়তো বা প্রিপারেশন নিতে পারবো, এবং এই সফরটাতে অবশ্যই আমি মনে করি যে আমাদের অস্ট্রেলিয়া সিরিজটাতেও কাজে দিবে। এইখানে যে এক্সট্রা একটা বাউন্স এবং লাস্ট 7 মাস ধরে অবশ্যই আমরা আমাদের হোম কন্ডিশনে ভালো করছিলাম, কিন্তু ডিফারেন্ট একটা কন্ডিশন, সেই কন্ডিশনে আমাদের একটু সময় লেগে গিয়েছে। একাধিক বিকল্প ক্রিকেটার থাকার পরেও জিম্বাবুয়ের বিপক্ষে রঙিন পোশাকের সিরিজে কেন খেলানো হলো নাহিদ রানাকে, সে প্রশ্ন তুলেছেন সাবেক অধিনায়ক আকরাম খান। সবশেষ সিরিজে টাইগার ব্যাটার আর ফিল্ডিংয়ের মান নিয়েও যার পর নাই হতাশ তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের আগে এসবকে দেখছেন অশনির সংকেত হিসেবে। ভালো করতে বাড়তি দায়িত্ব নিতে বললেন সিনিয়র ক্রিকেটারদের। বিশ্বকাপ ফুটবলের ব্যস্ততা শেষে হোম অফ ক্রিকেটে আবারও ভিড় বেড়েছে গণমাধ্যম কর্মীদের মাঝে। বাংলাদেশ খেলেছে অস্ট্রেলিয়া আর জিম্বাবুয়ের বিপক্ষে। যদিও এ দলের অনুশীলন চলছে বেশ কয়েকদিন ধরেই, তবে তার মাঝেও আলাদা করে দৃষ্টি কেড়েছে জাতীয় দলের পেসার শরীফুলের এই ছবিটা। 23 বছর পর অস্ট্রেলিয়া সফরে যাবে টাইগাররা। এ প্রজন্মের কোনো ক্রিকেটারদেরই দ্বিপাক্ষিক সিরিজ খেলার সুযোগ হয়নি অজিদের মাটিতে। তবে স্বস্তি নয় যে সিরিজের আগে দুশ্চিন্তার মেঘ জমেছে ঈশান কোণে, কারণ ইনজুরির লম্বা তালিকা। তানজিম, লিটন, শরীফুল তো ছিলেনই, নতুন করে যোগ হয়েছেন নাহিদ রানা। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে না থাকলেও ওয়ানডে আর টি-20তে খেলানো হয়েছে নাহিদকে। অপশন থাকার পরেও সোনার ডিম পাড়া হাঁসকে নিয়ে বিসিবির এ কেমন আচরণ? আমাদের বিগেস্ট প্রবলেম হলো যে আমরা প্রত্যেকটা ম্যাচ জিততে চাই, কিন্তু আমাদেরকে এটা বুঝতে হবে যে নাহিদ রানা কিন্তু ইজ এ ট্যালেন্টেড প্লেয়ার এবং আমাদের জন্য অ্যাসেট। এর আগে কিন্তু একটা শিক্ষা পেয়েছি, যেটা হলো মাশরাফি যখন আপনার শুরুতে এসেছিল, ও কিন্তু অনেক জোরে বল করতো এবং ওকে অতিরিক্ত ম্যাচ খেলিয়ে আমরা কিন্তু ওকে ইনজুর এসে কিন্তু তালা জুবে নিউজিল্যান্ডে গিয়ে হলো। সো আমার মনে হয় যে এখানে যেহেতু ফিজিও আছে, ক্যাপ্টেন, সিলেক্টর, ওরা বসে আমার মনে হয় ওদের একটা ভালো সিদ্ধান্ত নিতে হবে যে কোন ম্যাচ ওকে খেলানো উচিত বা কোন ম্যাচ না খেলানো ভালো হবে। ঘরের মাঠে টানা টেস্ট জিতলেও সবশেষ ম্যাচে টাইগাররা এক্সপোজ হয়েছে জিম্বাবুয়ের বিপক্ষে। ব্যর্থ ব্যাটাররা ফিল্ডিংও চাচ্ছে তাই। টেস্ট সাইকেলের অংশ হয় অস্ট্রেলিয়াও ঘোষণা করেছে শক্তিশালী স্কোয়াড। নিজের অভিজ্ঞতার আলোকে তাই দলকে পরামর্শ আকরাম খানের। বোলিং আগের চেয়ে বেটার হয়েছে আমাদের, ফিল্ডিংটা এবং ব্যাটিংটা এটা ধারাবাহিকতা কিন্তু খুবই কম আমাদের। হয়তো নর্মাল সিচুয়েশনে আমরা ফিল্ডিং ভালো করি, বাট যখন একটা ডিফিকাল্ট সিচুয়েশনে আসে, উইন একটা পজিশনে আসলেই কিন্তু আমরা তখন কিন্তু দিশাহারা হয়ে যাই, মানে তখন মেন্টালি কিন্তু আমরা ওরকম স্ট্রং থাকতে পারি না। ব্যাটিংটা মানে আপনার খুব বাজে করেছি আমরা, সো সেটা কিন্তু আমাদেরকে ওখানে ভালো করতেই হবে।
অস্ট্রেলিয়া সিরিজের আগে ঢাকায় কোনো ক্যাম্প করবে না জাতীয় দল। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে 1 আগস্ট তাসমান সাগর পারে পাড়ি দেবে শান্ত বাহিনী। 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্ট 13 আগস্ট। মাহবুব রিমন, স্টার প্লে, ঢাকা। এই মুহূর্তে মিরপুরে আছেন আমাদের সহকর্মী রেদওয়ান শাওন। টাইগারদের অস্ট্রেলিয়া সফরের সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। শাওন, ব্যর্থ একটা সফর শেষ করে জিম্বাবুয়ে থেকে ফেরত আসলো বাংলাদেশ দল এবং আবারও মাঠের খেলার হতশ্রী পারফরমেন্স পর মাঠের বাইরের অনেক সিদ্ধান্ত নিয়ে অনেক বেশি আলোচনা। অস্ট্রেলিয়া সফরের আগে বাংলাদেশ দলের প্রস্তুতি নিয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? যেটা বলছিলেন যে হতশ্রী পারফর্ম করে আসলে আজকে বাংলাদেশ দল এসেছে জিম্বাবুয়ে সফর থেকে, এরপরে আসলে আশরাফুলও কথা বলেছেন। সেখানে আমরা জানতে পেরেছি যে আসলে 10 দিন আগে অর্থাৎ 1 আগস্টের দিকেই বাংলাদেশ দল অস্ট্রেলিয়ার যে সিরিজ রয়েছে সেই সিরিজের জন্য উড়াল দিবে, দেশ ছাড়বে। কিন্তু এর মধ্যে বাংলাদেশের আসলে কোনো ক্যাম্পের যে ব্যবস্থা সেই ক্যাম্পের ব্যবস্থা করা হয়নি। যদিও আশরাফুল বলেছিলেন যে জিম্বাবুয়ে সিরিজের আগে নাকি আসলে প্র্যাকটিসের অভাব, আসলে ঠিকমতো প্র্যাকটিস করতে পারেনি কিংবা ম্যাচ খেলতে পারেনি, এর কারণে জিম্বাবুয়ে সিরিজটা খারাপ হয়েছে। অস্ট্রেলিয়া সিরিজের মতো একটা বড় সিরিজ, বড় টেস্ট সিরিজ, এই টেস্ট সিরিজের আগেও আসলে ওই ক্যাম্প করার যে একটা 1 সপ্তাহ যদি ক্যাম্প করতো সেটা মনে হয় বাংলাদেশ দলের জন্য ভালো হতো। কারণ জিম্বাবুয়ের সাথে ওয়ানডে এবং টেস্ট হেরে এসেছে, টেস্টে ইনিংস ব্যবধানে হেরেছে। এই যে একটা আসলে মানসিকভাবে পিছিয়ে থাকা, সেই পিছিয়ে থাকাটা কিছুটা হয়তো বা এখান থেকে রিভাইভ করার একটা সুযোগ ছিল যদি সেই ক্যাম্পটা হতো। অন্যদিকে আরেকটা দুঃসংবাদ রয়েছে, মোহাম্মদ আশরাফুল তিনি হয়তো বা এটাই জিম্বাবুয়ে সফর দিয়েই তার যে জাতীয় দলের ব্যাটিং কোচের যে ভূমিকা সেই ভূমিকাটা শেষ হবে। আমরা যতদূর জানতে পেরেছি এখানে পাকিস্তানি একজন লিজেন্ডারি ক্রিকেটারকে আনার কথাবার্তা চলছে। সব ঠিক থাকলে হয়তোবা অস্ট্রেলিয়া সিরিজে আমরা দেখতে পারি যে বাংলাদেশে একজন নতুন ব্যাটিং কোচ আনা হয়েছে। আর এছাড়া যদি আমি শান্ত কথা বলি, তারা অনেকে আসলে বেশ আগেই চলে এসেছে জিম্বাবুয়ে থেকে 15 তারিখের দিকে। তারা হয়তো বা নিজেদের প্রস্তুতিটা নিজেদের মতো নিয়েছে। আমরা দেখেছি যে একাডেমি যে গ্রাউন্ড রয়েছে সেখানে এসে প্লেয়াররা আসলে নিজেদের যে প্র্যাকটিস সেই প্র্যাকটিসটা করছে। অন্যদিকে আমি যদি বলতে চাই একটু বাংলাদেশ অস্ট্রেলিয়ার যে দলটা, বাংলাদেশ এই সিরিজের জন্য অস্ট্রেলিয়া যে দুর্দান্ত একটা দল ঘোষণা করেছে অনেক দিন পর, আসলে আমরা যেটা বলি অস্ট্রেলিয়া ক্রিকেটের বিগ 4, তারা আসলে থাকতে পারে বাংলাদেশের যে ম্যাচটা রয়েছে, টেস্ট ম্যাচ রয়েছে, সেই টেস্ট ম্যাচের একাদশে। তো এইটা যদি আসলে বাংলাদেশ দল সেভাবে জিততে চায় তাদের সাথে, তো বাংলাদেশকে নিজেদের বেস্ট যে খেলাটা সেই খেলাটাই খেলতে হবে। তা না হলে আসলে অস্ট্রেলিয়ার মতো দলের সাথে টেস্ট জিতে আসা বাংলাদেশের জন্য টু টাফ। সারা শাওন, ধন্যবাদ আপনাকে। বাংলাদেশ ক্রিকেট দলের সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী রেদওয়ান শাওন। চলে যাচ্ছি ফুটবলের খবরে। অনূর্ধ্ব 20 এশিয়ান কাপ বাছাইয়ে অংশ নিতে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিয়েছেন জিদান ইউসুফ। 18 বছর বয়সী 6 ফুট 4 ইঞ্চি উচ্চতার দীর্ঘদেহী এই সেন্টার ব্যাক যশোরে চলমান বাংলাদেশ অনূর্ধ্ব 20 দলের ক্যাম্পে যোগ দিয়েছেন। শুধু জিদান নয়, এই ক্যাম্পে যোগ দেওয়ার কথা আছে ম্যানচেস্টার ইউনাইটেডে বেড়ে ওঠা তারকা অ্যাডাম আব্বাসেরও। 2027 অনূর্ধ্ব 20 এশিয়ান কাপের টিকিট কাটতে আগামী 31 আগস্ট থেকে শুরু হবে বাংলাদেশের মিশন। প্রথম ম্যাচে লাল সবুজরা মুখোমুখি হবে উজবেকিস্তানের। এরপর 3 সেপ্টেম্বর সিরিয়া ও 6 সেপ্টেম্বর ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ। সবকটি ম্যাচ হবে উজবেকিস্তানের রাজধানী তাশখন্ডে। বিশ্বকাপ ফাইনালের পর আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেসের সঙ্গে স্পেনের গাভির সংঘর্ষ নিয়ে এখনও চলছে আলোচনা। তবে অবাক করা বিষয় হলো ঘটনার শিকার হয়েও পারেদেসের প্রতি নমনীয় অবস্থান নিয়েছেন গাভি। তিনি বলছেন এই ঘটনার জন্য পারেদেসকে নিষিদ্ধ করা উচিত নয়। কেন এমন মন্তব্য করলেন স্প্যানিশ তারকা? আর ফিফা কি শেষ পর্যন্ত পারেদেসকে শাস্তি দেবে, জানাচ্ছেন তানজিম ঐশী। আমি মনে করি না পারেদেসকে নিষিদ্ধ করা উচিত। এটা শিশুদের জন্য ভালো উদাহরণ নয়। বিশ্বকাপের ফাইনালে ম্যাচ শেষে স্পেনের এরিক গার্সিয়ার সঙ্গে তর্কের পর স্পেনের তরুণ মিডফিল্ডার গাবিকেও ধাক্কা মেরে ফেলে দিয়েছিলেন লিয়ান্দ্রো পারেদেস। ঘটনার পর অনেকেই পারেদেসের কঠোর শাস্তির দাবি তুললেও ভিন্ন সুর গাবির কণ্ঠে। স্প্যানিশ গণমাধ্যম এল পার্তিদাসো দে কোপাকে দেয়া সাক্ষাৎকারে গাবি বলেছেন তিনি মনে করেন না পারেদেসকে নিষিদ্ধ করা উচিত। আমি মনে করি না পারেদেসকে নিষিদ্ধ করা উচিত। এটা শিশুদের জন্য ভালো উদাহরণ নয়।
কিন্তু ফুটবলে একটা শারীরিক ও আক্রমণাত্মক দিক আছে। ম্যাচের মধ্যেই লাল কার্ড দেখানো যথেষ্ট ছিল। শেষ পর্যন্ত এটা ফুটবল, আর ফুটবল এমনই। গাবির এই মন্তব্য ইতোমধ্যেই আলোচনার জন্ম দিয়েছে ফুটবল অঙ্গনে। কারণ যার সঙ্গে সংঘর্ষ হয়েছে তিনি এখন প্রতিপক্ষের জন্য শাস্তি চান না। তবে গাবি নমনীয় হলেও পারেদেসের ভাগ্য নির্ধারণ করবে ফিফা। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ইতোমধ্যে ম্যাচ পরবর্তী সংঘর্ষের ভিডিও পর্যালোচনা করছে। শুধু পারেদেস নন, তদন্তের আওতায় আনা হয়েছে আর্জেন্টিনার ডিফেন্ডার নাহুয়েল মোলিনাকেও। অভিযোগ, স্পেনের শিরোপা উদযাপনের সময় রদ্রির বুকে আঘাত করেছিলেন তিনি। ফিফা শৃঙ্খলা বিধি অনুযায়ী প্রতিপক্ষকে আঘাত বা সহিংস আচরণের প্রমাণ মিললে ন্যূনতম 3 ম্যাচ নিষেধাজ্ঞা হতে পারে। প্রয়োজনে সেই শাস্তি আরও বাড়ানোর ক্ষমতা আছে ডিসিপ্লিনারি কমিটির। গাবি ক্ষমার বার্তা দিলেও ফিফা কতটা নমনীয় হয় সেটাই এখন বড় প্রশ্ন। ম্যাচ পরবর্তী ঘটনায় তদন্ত শেষ করে আর্জেন্টিনার খেলোয়াড়দের বিরুদ্ধে সম্ভাব্য শাস্তির সিদ্ধান্ত দেবে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। তানজিম ঐশী, স্টার প্লে। বিশ্বকাপ ফাইনালে স্বপ্নভঙ্গের পর অবশেষে আর্জেন্টিনায় ফিরেছেন লিওনেল মেসি। স্পেনের কাছে শিরোপা হারানোর হতাশা নিয়েই নিজের শহর রোজারিওতে পৌঁছেছেন আর্জেন্টাইন অধিনায়ক। আপাতত পরিবারের সাথে সময় কাটাবেন তিনি। তবে সবথেকে বড় প্রশ্ন এটাই কি ছিল মেসির শেষ বিশ্বকাপ? যদিও এখনও জাতীয় দল থেকে অবসরের কোনো সিদ্ধান্ত নেননি ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই তারকা। বিস্তারিত জানাচ্ছেন গোলাম মোর্শেদ। স্বপ্নভঙ্গের সেই রাত পেরিয়ে অবশেষে দেশে ফিরেছেন লিওনেল মেসি। স্পেনের কাছে অতিরিক্ত সময়ে 1-0 গোলে বিশ্বকাপ ফাইনাল হারার যন্ত্রণা বুকে নিয়েই নিজের জন্মশহর রোজারিওতে পৌঁছেছেন আর্জেন্টাইন এই অধিনায়ক। ফাইনালের পর আর্জেন্টিনার দলের বেশিরভাগ ফুটবলার দেশে ফিরলেও মেসি ফিরেছেন একদিন পরে। ফ্লোরিডা থেকে সরাসরি পরিবার নিয়ে রোজারিওতে গিয়েছেন তিনি। তবে কবে ইন্টার মায়ামির ক্যাম্পে যোগ দেবেন সে বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিভিন্ন গণমাধ্যম বলছে নিজেকে সময় দেবেন মেসি, খেলবেন না মায়ামির হয়ে আগামী 2 ম্যাচ। এদিকে সবচেয়ে বড় প্রশ্ন ঘুরপাক খাচ্ছে মেসির আন্তর্জাতিক ভবিষ্যৎ নিয়ে। 39 বছর বয়সী এই মহাতারকার জন্য এটি কি ছিল শেষ বিশ্বকাপ? আর্জেন্টাইন সংবাদ মাধ্যমের দাবি, এখনও জাতীয় দল থেকে বিদায়ের কোনো সিদ্ধান্ত নেননি তিনি। অর্থাৎ স্পেনের বিপক্ষে ফাইনালটি হয়তো আলবিসেলেস্তের জার্সিতে তার শেষ ম্যাচ নয়। পুরো টুর্নামেন্টে অবশ্য মেসিই ছিলেন আর্জেন্টিনার সবচেয়ে বড় ভরসা। 8 গোল ও 4 অ্যাসিস্ট করে দলকে টেনে তুলেছিলেন ফাইনালে। কিন্তু শেষ লড়াইয়ে আর শিরোপা ছোঁয়া হয়নি। পরাজয়ের পর সামাজিক মাধ্যমে আবেগঘন বার্তায় মেসি লিখেছিলেন, এই কষ্ট অনেক বড়, এই ক্ষত সারতে সময় লাগবে। তবে হতাশার মাঝেও তিনি স্মরণ করেছেন দলের লড়াই, ঘুরে দাঁড়ানোর মানসিকতা এবং পুরো আর্জেন্টিনার অকুণ্ঠ সমর্থন। সবশেষে একটি বার্তাও দিয়ে রেখেছেন মেসি। শিরোপা না এলেও এই দল টানা 2 বিশ্বকাপের ফাইনাল খেলেছে, আর তাই রোজারিওতে তার এই নীরব ফেরা হয়তো কোনো সমাপ্তি নয়, বরং আরেকটি সিদ্ধান্তের অপেক্ষা। গোলাম মোর্শেদ, স্টার প্লে। বিশ্বকাপ ফাইনাল হারের পর আর্জেন্টিনা দলকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে নানা গুঞ্জন। কেউ বলছেন ড্রেসিং রুমে অশান্তি, কেউ দাবি করছেন মেসির ভাষণের পেছনেও ছিল চাপের গল্প। তবে এসব জল্পনা একেবারেই উড়িয়ে দিয়েছেন কোচ লিওনেল স্কালোনি। শুধু তাই নয়, স্পেনের শ্রেষ্ঠত্ব অকপটে স্বীকার করেছেন বিশ্বকাপ জয়ী এই কোচ। বিস্তারিত জানাচ্ছেন তানজিম ঐশী। সোশ্যাল মিডিয়া ঘাটলেই চোখে পড়ছে আর্জেন্টিনাকে নিয়ে নানা কনস্পিরেসি থিওরি। তবে এবার সব গুঞ্জন তুড়ি মেরে উড়িয়ে দিলেন লিওনেল স্কালোনি। বিশ্বকাপ ফাইনালের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল একের পর এক গুঞ্জন, যেখানে দাবি করা হয় ফাইনালের আগে আর্জেন্টিনা শিবিরে ছিল চাপ, ড্রেসিং রুমে ছিল অস্থিরতা, এমনকি মেসির ভাষণ নিয়েও তৈরি হয়েছিল নানা ষড়যন্ত্রের তত্ত্ব। অথচ এর পেছনে কোনো প্রকার ষড়যন্ত্র নেই, দেশে ফিরে এক বাক্যেই জানিয়ে দিলেন আর্জেন্টাইন কোচ। সাংবাদিকদের প্রশ্ন ছিল, মেসির ভাষণ নিয়ে যে আলোচনা চলছে তা কি সত্যি? স্কালোনির সাফ জবাব, আমি জানি না, আমি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারই করি না। আর ঠিক এর পরপরই যখন তাকে প্রশ্ন করা হয় দলের ভেতর কোনো দ্বন্দ্ব ছিল কিনা, তখন কিছুটা বিষয় নিয়ে স্কালোনি বলেন, আপনারা আমাকে এমন প্রশ্ন করছেন আমি সত্যি বিশ্বাস করতে পারছি না।
এভাবেই বিশ্বকাপ ফাইনালের পর আর্জেন্টিনা দলকে ঘিরে ছড়িয়ে পড়া সব ধরনের গুঞ্জন আর ষড়যন্ত্র তত্ত্ব একেবারেই উড়িয়ে দিয়েছেন তিনি। তবে শুধুই গুঞ্জন নয়, ফাইনালের রেফারিং নিয়েও কোনো বিতর্কে যেতে চাননি স্কালোনি, বরং প্রতিপক্ষের প্রাপ্য সম্মানই দিয়েছেন তিনি। রেফারিং অন্যায্য ছিল কিনা এমন প্রশ্নের উত্তরে আর্জেন্টাইন কোচ বলেন, না, আমরা হেরেছি কারণ স্পেন আমাদের চেয়ে ভালো খেলেছে, এটা স্বীকার করতেই হবে। কখনো কখনো প্রতিপক্ষের শ্রেষ্ঠত্ব মেনে নেওয়াও গুরুত্বপূর্ণ। স্কালোনি আরও বলেন, এই হার অবশ্যই কষ্টের, কারণ তারা দেশের মানুষকে আনন্দ দিতে পারেনি। তবে তার বিশ্বাস, এমন বাস্তবতা মেনে নেয়াই ভবিষ্যতে আর্জেন্টিনা দলকে আরও শক্তিশালী করে তুলবে। নিজের ভবিষ্যৎ নিয়েও জল্পনা উড়িয়ে দিয়ে স্কালোনি বলেন, ডিসেম্বর পর্যন্ত তিনি দায়িত্বে থাকছেন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ব্যক্তি নয়, আর্জেন্টিনার জাতীয় দল। তানজিম ওসিম, স্টার প্লে। পায়ের মোজা ঠিক করতে গিয়ে বিশ্বকাপ হাতছাড়া আর্জেন্টিনার। পেদ্রো পোরো যখন ক্রস বাড়িয়েছিলেন বক্সে, তখন ফেরান তোরেসকে মার্ক না করে জুতা মোজা ঠিক করতে ব্যস্ত হয়ে পড়েন আতলেতিকো মাদ্রিদ তারকা। ফাঁকায় বল পেয়ে বল জালে পাঠান তোরেস। পেদ্রো পোরো যখন ক্রস বাড়াচ্ছিলেন তখনও জুলিয়ানো সিমিওনে ফেরান তোরেসের সাথেই ছিলেন। বল যখন নিকোর কাছে যাচ্ছিল তখন সিমিওনে ব্যস্ত হয়ে পড়েন মোজা ঠিক করতে। সিমিওনের এমন অবাক করা কাণ্ডেই আনমার্কড হয়ে যান তোরেস। এমনকি গোল হবার পরেও ওই মোজা ঠিক করতেই ব্যস্ত থাকেন তিনি, আর সেখানেই ম্যাচ হেরে যেতে হয় আর্জেন্টিনাকে। এমন একটা মোমেন্টে প্রতিপক্ষের ফরোয়ার্ডকে মার্ক না করে কিভাবে মোজায় মনোযোগ দিলেন সিমিওনে, উঠছে সেই প্রশ্ন। 106 মিনিট পর্যন্ত স্পেনকে আটকে রাখতে পেরেছিল আর্জেন্টিনা। এর পেছনে বড় ভূমিকাটা ছিল এমিলিয়ানো মার্তিনেজের। 11টা সেভ দিয়ে বাঁচিয়ে নিচ্ছিলেন দলকে। অ্যাস্টন ভিলার গোলরক্ষকের অতিমানবীয় পারফরম্যান্স ম্যাচ নিয়ে যাচ্ছিল টাই ব্রেকারের দিকে। পেনাল্টি শুট আউটে গেলে আর্জেন্টিনার জন্য গল্পটা ভিন্ন হতেও পারত। লিওনেল মেসি সহ আর্জেন্টিনার সব ফুটবলারের দৃষ্টিকটু পারফরমেন্সের দিনে একমাত্র উজ্জ্বল ছিলেন এমি। দ্বিতীয় হারের যন্ত্রণা এমনভাবে পোড়াচ্ছে তাকে, জাতীয় দল থেকেই সরে দাঁড়ানোর চিন্তা করছেন। ইনস্টাগ্রামে দিবু লিখেছেন, এই কষ্ট ভাষায় প্রকাশ করা কঠিন। এখন অনেক কিছু নিয়ে ভাবার সময়। সামনে কিভাবে এগিয়ে যাওয়া যায় সেটাই ভাবতে হবে। আর হয়তো এটাও ভাবার সময় এসেছে, আমার সরে দাঁড়ানোর সময় হয়েছে কিনা। পোস্টের শেষে আর্জেন্টিনার দর্শকদের কাছে ক্ষমাও চেয়েছেন মার্তিনেজ। লিখেছেন, দলকে সাহায্য করতে নিজের সবটুকু উজাড় করে দিয়েছেন, কিন্তু শেষ পর্যন্ত দলকে রক্ষা করতে না পারায় দুঃখিত। ইয়াসির আরাফাত সবুজ, স্টার প্লে। আরও একটা বিতর্কিত বিশ্বকাপ আয়োজন করলো ফিফা। মূল পর্বের আগে থেকে আয়োজক দেশ যুক্তরাষ্ট্রের নানা রকম বিধি নিষেধে প্রশ্নবিদ্ধ হয়েছে ফিফা এবং ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনো। এরপর মাঠের নানা গল্প আর ঘটনা আরও একবার চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছে বিশ্বকাপ ফুটবলটা বিশ্ব রাজনীতির কত বড় মঞ্চ। ফিফা বলে কিপ পলিটিক্স আউট অফ ফুটবল, কিন্তু প্রশ্ন হলো, ফুটবল কি কখনোই রাজনীতির বাইরে ছিল? বিশ্বকাপ শুধু 90 মিনিটের খেলা নয়, এটি এমন এক মঞ্চ যেখানে কোটি মানুষের আবেগ, রাষ্ট্রের সফট পাওয়ার, কূটনীতি এবং বৈশ্বিক প্রভাব সবকিছু একসঙ্গে খেলে। তাহলে ফুটবল কি সত্যিই নিরপেক্ষ? যদি তাই হতো, তাহলে বিশ্বকাপে অংশ নিতে কারা সহজে ভিসা পাবে, কার সমর্থক সীমান্তে আটকে যাবে, কোন দেশের পতাকা গ্যালারিতে বিতর্ক তৈরি করবে, এসব প্রশ্ন এত গুরুত্বপূর্ণ হয়ে উঠত না। 2026 বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের অভিবাসন ও ভিসা নীতি নিয়েও ব্যাপক বিতর্ক হয়েছে। অর্থাৎ মাঠে 22 জন খেললেও মাঠের বাইরে আরেকটি ম্যাচ চলছিল, সেটা রাজনীতির ম্যাচ। ইউক্রেন যুদ্ধের পর রাশিয়ার আন্তর্জাতিক ফুটবল থেকে দীর্ঘ অনুপস্থিতিও একই প্রশ্ন তোলে। ফিফা কি কেবল ফুটবলের সিদ্ধান্ত নেয়, নাকি বৈশ্বিক রাজনৈতিক বাস্তবতাও সেই সিদ্ধান্তকে প্রভাবিত করে? এ প্রশ্নের উত্তর নিয়ে বিতর্ক আছে, কিন্তু প্রশ্নটি আর এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। রাজনীতির প্রভাব সবথেকে স্পষ্ট হয় মানুষের আচরণে। জিতলে এমবাপে, সাকা কিংবা অন্য তারকারা হয়ে ওঠেন জাতীয় গর্বের প্রতীক। হারলেই তাদের জাতিগত পরিচয়, পারিবারিক শিকড় কিংবা অভিবাসী পটভূমি নিয়ে শুরু হয় আক্রমণ। অর্থাৎ ফুটবল কখনোই শুধু ফুটবল থাকে না, এটি হয়ে ওঠে পরিচয়, জাতীয়তাবাদ এবং রাজনৈতিক আবেগের যুদ্ধক্ষেত্র। সেটা না হলে স্পেনের জয়োল্লাসে মেতে উঠত না গাজাবাসী।
আর 2026 বিশ্বকাপ যেন সেই বাস্তবতার সবচেয়ে বড় উদাহরণ। ইরান ফুটবল দলের সাথে কি আচরণটাই না করলো আয়োজকরা। হাজারো প্রতিকূলতার পরও শেষ পর্যন্ত অপরাজিত থেকেই বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছে তাদের। আর সবথেকে বড় আইরনিটা হলো ফাইনালের মঞ্চে লা লিগা জয়ের উৎসবে প্যালেস্টাইনের পতাকা উড়িয়ে বিশ্বজুড়ে আলোচনায় এসেছিলেন লামিনে ইয়ামাল। কয়েক সপ্তাহ পর সেই ইয়ামালই আমেরিকার মাটিতে বিশ্বকাপ জয়ের পর পদক নিলেন ডোনাল্ড ট্রাম্পের হাত থেকে। একটা ছবি, একটা মুহূর্ত, কিন্তু সেই ছবির ভেতরে লুকিয়েছিল বিশ্ব রাজনীতির এক জটিল সমীকরণ। স্পেন বিশ্ব চ্যাম্পিয়ন, কিন্তু এই জয়ের গুরুত্ব শুধু ফুটবলে সীমাবদ্ধ নয়। ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্পেন সরকারের টানাপোড়েন, গাজা প্রশ্নে মাদ্রিদের অবস্থান, সামরিক সহযোগিতা নিয়ে মতবিরোধ, এসবের মধ্যেই আমেরিকার মাটিতে ট্রাম্পের হাত থেকে বিশ্বকাপ ট্রফি তুলেছে স্পেন। কূটনীতি আর ফুটবল দুটি আলাদা গল্প যেন একই ফ্রেমে এসে দাঁড়িয়েছে। বিশ্বকাপ আজ বিশ্বের সবথেকে বড় সফট পাওয়ারের মঞ্চ, যেখানে একটি গোল যেমন ইতিহাস বদলে দিতে পারে, তেমনি একটি হ্যান্ডশেকও বদলে দিতে পারে রাজনৈতিক বার্তার ভাষা। ফিফা বলবে ফুটবল রাজনীতি মুক্ত, কিন্তু ইতিহাস বারবার বলছে ভিন্ন কথা। কারণ বিশ্বকাপের সবুজ ঘাসে শুধু বলই গড়ায় না, গড়িয়ে যায় রাষ্ট্রের স্বার্থ, ক্ষমতার হিসাব আর বিশ্ব রাজনীতির অদৃশ্য জাল। ফুটবল মাঠের শেষ বাঁশি বাজে 90 মিনিটে, কিন্তু বিশ্ব রাজনীতির ম্যাচ সেটা কখনোই শেষ হয় না। সারা মাহবুব। আজকে খেলাও থামবে না, খবরও না, সাথেই থাকুন।